বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছে চ্যানেলে আপনাদের স্বাগত। ৩ নম্বর চিঠি পেলেন মুখ্য সচিব ইলেকশন কমিশনের তরফে। 4 অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ কি সোমবার দুপুর ৩টের মধ্যে করা হবে? যদি করা হয় তাহলে ঠিক আছে, যদি না করা হয় তাহলে কি হবে? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ঝাড়গ্রামের সভা থেকে কোনো রকম পদক্ষেপ করা যাবে না, বরং তাদেরকে সুরক্ষা দেওয়া হবে, সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে সর্বোচ্চ সুরক্ষা দেবে সরকার। আর এই সরকারকেই ৩ নম্বর চিঠি পাঠালো নির্বাচন কমিশন। তাহলে কি সরকার ব্যবস্থা নেবে? প্রথমবার যখন চিঠি করা হয়েছিল ৫ই আগস্ট, নির্বাচন কমিশনের তরফ থেকে একটি লাইনে ASAP শব্দটি উল্লেখ করা হয়েছিল এবং কি পদক্ষেপ করা হয়েছে সেটা জানানোর নির্দেশ ছিল। কয়েকদিন কেটে যাওয়ার পর কোনো উত্তর না আসায় ফের চিঠি নির্বাচন কমিশন এবং সোমবার দুপুর ৩টের মধ্যে মুখ্য সচিবকে সেই উত্তর দিতে হবে। আমরা যদি দেখি ভোটার তালিকায় গুরুতর গোলমেলের অভিযোগে গত ৫ই আগস্ট বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ERO তথা WBCS অফিসার এবং 2 কেন্দ্রের সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার AERO তাদের সাসপেন্ড করে এই 4 জনের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের বিভাগীয় তদন্ত শুরু করতে বলেছিল কমিশন। এই 4 জন ছাড়াও আরো এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে FIR দায়ের করতে বলা হয়েছিল মুখ্য সচিবকে। সেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছিল কমিশনে এবং বলা হয়েছিল যে আগামী 5ই আগস্ট এর আগামীকাল অর্থাৎ 11ই আগস্ট দুপুর 3টের মধ্যে কি পদক্ষেপ করেছে তা জানাতে হবে, আর না হলে কি হবে এটা নিয়েই আমরা আলোচনা করব। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যে সর্বোচ্চ সরকারি কর্মীদের সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে। সেই সর্বোচ্চ সুরক্ষা কি? যদি মুখ্যমন্ত্রী মুখের কথা বলেছেন ঝাড়গ্রামের সভায় দাঁড়িয়ে, তিনি কিন্তু কোনো সরকারি লিখিত চিঠি দেননি, যেটা নির্বাচন কমিশন দিয়েছে মুখ্য সচিবকে। মুখ্য সচিব এখন কি করবেন? কারণ দায় কার্যত কিন্তু মুখ্য সচিবের, মুখ্যমন্ত্রী নয়। মুখ্যমন্ত্রী নির্দেশ দিতে পারে, কিন্তু সেটা কি লিখিত নির্দেশ আছে, মৌখিক নির্দেশ? পারবেন কি নির্বাচন কমিশনের সঙ্গে এই সংঘাতে সরকার লাভবান হতে? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করবো। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী চন্দ্রশেখর বাগ। চন্দ্রশেখর দা, আপনাকে স্বাগত। চন্দ্রশেখর দা, 3 নম্বর চিঠি, সময় সোমবার দুপুর 3টে, অর্থাৎ আমরা যদি দেখি আমাদের এই প্রতিবেদন রাত্রির 12টার পর এই পাবলিশড হবে, তার থেকে যদি দেখি 15 ঘন্টা সময়, আর যখন আমরা এই প্রতিবেদন রেকর্ড করছি, তৈরি করছি, সেই সময়টা যদি ধরি তাহলে আরো 4 ঘন্টা, রাত 8টা বাজে, অর্থাৎ 19 ঘন্টার সময়। কাল সকালের মধ্যে যদি কোনো পদক্ষেপ না হয় দুপুরের মধ্যে, তাহলে কি হতে পারে, কি আছে আইনে একটু বলবেন? বিপ্লববাবু, ব্যাপার হচ্ছে যে ইলেকশন কমিশন একটা নিজস্ব স্বশাসিত সংস্থা বাই দি কনস্টিটিউশন আন্ডার আর্টিকেল 324। তার সমস্ত পাওয়ার রয়েছে ইলেকশন কন্ডাক্ট করার ব্যাপারে এবং এই ইলেকশন সংক্রান্ত যে সমস্ত পদক্ষেপ নেওয়ার দরকার সেই পদক্ষেপ নেওয়ার ব্যাপারে। আপনার মনে আছে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বোলপুরের থেকে পদযাত্রা করলেন, তিনি সেদিন সেখানে বলেছিলেন ইলেকশন কমিশনের ক্ষমতা হচ্ছে ইলেকশন শুরুর যখন ডিক্লেয়ার হচ্ছে তখন থেকে ইলেকশন হয়ে যাওয়ার পর, ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে
যারা কর্মচারী তারা রাজ্য সরকারের কর্মচারী, তারপরে আবার রাজ্য সরকারের ইন বিটুইন হচ্ছে ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করতে হবে। ব্যাপারটা তা নয়। এইখানে হচ্ছে যে ইলেকশন কমিশন পরিষ্কার বলছে যেহেতু স্বশাসিত সংস্থা এবং তার আন্ডারে যারা কাজ করছে সেই তারা একটা স্পেশাল অ্যালাওয়েন্সও পায় গভর্নমেন্টের থেকে এই ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করছে বলে, এবং তার ফলে তারা কিন্তু আর ডাইরেক্টলি সরকারের কর্মচারীর যে সংজ্ঞা সেই সংজ্ঞার মধ্যে তারা পড়ছে না, তারা অন্য সরকারি কর্মী ক্যাটাগরির মধ্যে অন্য ক্যাটাগরির মধ্যে আসছে, তারা ইলেকশন কমিশনের এখন কর্মচারী। সুতরাং তাদের এখন একটা স্পেশাল পাওয়ার তারা তাদের কাছে রয়েছে এবং তারা সেটা ব্যবহার করছে, এবং সেইটাকে কেন্দ্র করেই এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে বিহারে, যেটা নিয়ে মামলা সুপ্রিম কোর্টেও হয়েছে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে, সরাসরি নির্বাচন কমিশন মুখ্য সচিবের কাছে একটি অভিযোগ করে জানিয়েছেন যে এই 5 জন মানুষের বিরুদ্ধে, যারা যারা ইআরও, 2 জন ইআরও, 2 জন অ্যাসিস্ট্যান্ট ইআরও এবং 1 জন ডাটা এন্ট্রি অপারেটর, তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এবং তাদের বিরুদ্ধে সাসপেন্ড করার জন্য। তার কারণ তারা ডিরেকশন অফ একটু আরেকবার এই 4 জনের যে নাম বলে দিই। যে 4 জন হচ্ছে বারুইপুর পূর্বের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও হচ্ছে দেবোত্তম দত্ত চৌধুরী, এবং এখানকার এইআরও তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার এবং এই বিধানসভার কেন্দ্রের এইআরও সুদীপ্ত দাস কে সাসপেন্ডের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই 4 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে সুরজিৎ হালদার নামে এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, বলুন। এখন এইবার ব্যাপার হচ্ছে যে এই যে সরাসরি ইলেকশন কমিশন চিফ সেক্রেটারিকে যে ডিরেকশন দিচ্ছে, সেই ডিরেকশনটা ইলেকশন কমিশনের কিন্তু পাওয়ারে রয়েছে, ক্ষমতায় রয়েছে। কোন ক্ষমতা না, আমি একটু সেটা পড়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে পাওয়ার অফ দি ইলেকশন কমিশন ইন কানেকশন উইথ দি এনকোয়ারি ডিসকোয়ালিফিকেশন মেম্বার, পাওয়ার অফ দি ইলেকশন কমিশন আন্ডার সেকশন 146 অফ দ্য রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। এখানে পরিষ্কার বলছে, দ্য কমিশন শ্যাল অলসো হ্যাভ দ্য পাওয়ার টু রিকোয়ার এনি পার্সন subject to any privilege which may be claimed by any person under any law for the time being in force to furnish information or such point or matters as in the opinion of the commission may be useful for or relevant to the subject matter of the inquiry. এখন কথা হচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু সেই এনকোয়ারি করার ক্ষেত্রে বা যে কোনো কিছু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে প্রোটেকশন রয়েছে বা ক্ষমতা রয়েছে ইলেকশন কনস্টিটিউশন এবং পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী। এখন তার পরবর্তী ক্ষেত্রে আবার যে একটা চিঠি ইলেকশন কমিশন পাঠিয়েছেন, সেখানে সেটা পরিষ্কার মুখ্য সচিবকে বলা আছে 11 তারিখ বিকেল 3টের মধ্যে তাকে কমপ্লায়েন্স পাঠাতে হবে। আচ্ছা, কমপ্লায়েন্সটা কি না, তারা এই নির্দেশটাকে মান্যতা দিয়ে তারা তার ব্যবস্থা নিয়েছে এবং সে কি ব্যবস্থা নিয়েছে সেটা লিখিত আকারে ইলেকশন কমিশনের কাছে বেলা 3টের মধ্যে আগামীকাল জানাতে হবে। এইটা হচ্ছে নির্দেশ অলরেডি এসে গেছে। এখন যেটা কমপ্লায়েন্সের জন্য এই চিঠিটা পাঠিয়েছে, এবং সেটা যদি রাজ্য সরকারের মুখ্য সচিব না মান্যতা দেয়, তাহলে সেক্ষেত্রে পরিষ্কার এই রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অ্যাক্টে সেকশন 32 of the People's Act 1950, breach of official duty in connection with the preparation or electoral rules, যদি কেউ ক্ষমতা যেটা দেওয়া হয়েছে সেটা যদি না কাজ করে, সেটা মানে না ফলো করে আর কি, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইলেকশন কমিশন পারবে। এবং যেহেতু ইলেকশন কমিশন অলরেডি এফআইআর এবং সাসপেন্ড করার জন্য নির্দেশ দিয়েছে, মুখ্য সচিব যদি সেটা না করে থাকেন, মুখ্য সচিবকে একটা জিনিস যেটা আপনারা দর্শকদের আমি জানাচ্ছি, যে এরা হচ্ছে কিন্তু সবাই ওয়েস্ট বেঙ্গল ক্যাডারে রয়েছে, কিন্তু এরা সবাই কিন্তু সেন্ট্রাল সিভিল সার্ভিস আইন যে রয়েছে সেই সেন্ট্রাল সিভিল সার্ভিসের আইনের দ্বারা প্রভাবিত, যাদের তার ফলে তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের যে বেনিফিট বা যে আজকে তারা রাজ্য সরকার রয়েছে, কালকে তাদের মনে করলেই আবার কেন্দ্রে তারা চলে যেতে পারে একদম। তো যার ফলে তারা কিন্তু কেন্দ্র সরকারের অধীনে থাকার ফলে ইলেকশন কমিশন ক্যান ইমিডিয়েটলি টেক স্টেপস, এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধে যদি কোনো কড়া পদক্ষেপ ইলেকশন কমিশন নেন,
তাহলে কিন্তু সেটা একটা নজিরবিহীন ঘটনা হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, সারা ভারতবর্ষের ক্ষেত্রে, যে মুখ্য সচিব যে পক্ষপাত দুষ্ট হয়ে যাচ্ছেন, তিনি একটা সরকারের যে তার রাজ্যের সার্ভিস সরকার রেকর্ডেও কিন্তু একটা দাগ পড়বে। অবশ্যই হুম। সার্ভিস রেকর্ডে তো অবশ্যই সেটা পড়বে, কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে তিনি খুব মানে হি উইল বি অ্যাবসলিউটলি ইন এ স্টেট গভর্নমেন্টের ডাইরেক্ট যে ক্যাডার পেরোল রয়েছে, পেরোলে না থাকা সত্ত্বেও কিন্তু তিনি পেরোলের মতো কাজ করছেন বলে তার বিরুদ্ধে এই ডেরিলেকশন অফ ডিউটি, আনবিকামিং অফ আ গভর্নমেন্ট সার্ভেন্ট, কতগুলো এই অভিযোগ আনার ক্ষেত্রে, কতগুলো যে জাতীয় অভিযোগগুলো করার সঙ্গে সঙ্গে এগুলো একটা মানে জেনারেলি আনবিকামিং অফ আ গভর্নমেন্ট সার্ভিস, সরকারি কর্মচারী না হওয়ার জন্য যে যোগ্যতা তার নেই বলে এই জাতীয় অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস, এবং যদি ইলেকশন কমিশন মনে করেন তার বিরুদ্ধে কমপ্লেন করে তাকে ইমিডিয়েটলি সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য নির্দেশ পাঠাতে পারেন, বা আরো বড় কোনো কড়া পদক্ষেপ, কারণ এটা নজিরবিহীন, এরকম ঘটনা কখনো ঘটেনি। সুতরাং আমরা এটা দেখবো আগামী দিন, আগামীকাল, যদি না ইলেকশন চিফ সেক্রেটারি যদি সেই নির্দেশনামা না মানে, তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হবে। একদম। আর একটা বিষয়, ধরুন পদক্ষেপ নিল বা সরকার বলল কোনো কিছু পদক্ষেপ নেওয়া হলো না, তখন ইলেকশন কমিশন কি করবে বুঝে যাবে। কিন্তু যদি পদক্ষেপ নেয়, কারণ কেউ চাইবে না যে তার কর্মজীবনে এরকম একটি ব্ল্যাক স্পট পড়ুক, সেটা যেমন একদিকে, তেমনি সে কেন নেবে, এই জায়গাটা থেকে যদি আমরা দেখি যে সে পদক্ষেপ নিল, এই 5 জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হলো, তিনি জানালেন দুপুর 3টের মধ্যে, সেটা জানালেন তিনি নির্বাচন কমিশনে। তারপরে মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন যে সর্বোচ্চ সুরক্ষা দেয়া হবে, তাহলে তো সেই সর্বোচ্চ সুরক্ষা থাকলো না। এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত, কারণ আমাদের কাছে যা খবর আছে যে আরো 25 জন এরকম ইয়ারও যারা রয়েছেন, তাদের কিন্তু তারা কিন্তু লাইনে রয়েছেন, তাদের ঝুলছে। হ্যাঁ, খাড়া ঝুলছে তাদের। এরপরে কিন্তু তাদের লিস্টে আসবে। তো এখন প্রশ্ন হলো, যদি বঙ্গে এসআইআর হয়, তাহলে একটা রাজ্য সরকারের চাপ নিয়ে কাজ করতে হচ্ছিল যারা এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এআরও এবং এইআরও, এরা যেমন একদিকে, অন্যদিকে এই যে কেন্দ্রের একটা চাপ, এই দুটো চাপের ফলে কোথাও কি মানে একটা আহ, আহ, মানে কি বলবো, একটা একটা অরাজকতা তৈরি হবে না, কি মনে হয়? দেখুন, প্রথম কথা একটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, এই যে সর্বোচ্চ সুরক্ষা দেওয়া হবে, যতদূর মনে হচ্ছে কথাটা তিনি বলেছেন আমার জীবন দিয়ে আমি তোমাদের রক্ষা করব। আমি যতটুকু মনে হচ্ছে যে এরকম ভাবে বলেছেন কথাটা এইরকম। এখন ব্যাপার হচ্ছে যে তিনি এই কথাগুলোর বলে দেওয়াটা যতটা সহজ, লিখিত আকারে দেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট। এখন মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাগুলো বারবার বলছেন বলে একটা আবহাওয়া তৈরি করছেন, একটা বাতাবরণ তৈরি করছেন, কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও কিন্তু কনস্টিটিউশনটাকে শপথ হিসেবে গ্রহণ করে তবে মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন, এবং ইলেকশন কমিশনার যিনি হয়েছেন তিনিও কিন্তু এই কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে শপথ নিয়ে তবে ইলেকশন কমিশন হিসেবে তার কার্যভার করছেন। এখন দুজনেই এই ইলেকশন কনস্টিটিউশনের একটা পোস্ট হোল্ড করে, কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে একজন যদি আরেকজনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে যায়, সেটা প্রথম কথা জুরিসডিকশন, তার জুরিসডিকশন আছে কিনা সেটা করার, দ্বিতীয়ত সেটা অবশ্যই কিন্তু সেখানে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস, একটা সাংবিধানিক সংকট তৈরি হবে। এবং এটা এতদিন অবধি ভারতবর্ষের এই যে 77 সাল হয়ে গেল, 78 সাল হতে যাচ্ছে অবধি, কখনো এইরকম কোন সমস্যা তৈরি হয়নি যেখানে ইলেকশন কমিশনের সঙ্গে এত বছর কখনো ইলেকশন কমিশনের সঙ্গে সরাসরি রাজ্য সরকারের মুখ্য সচিবকে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই জাতীয় একটা সরাসরি যুদ্ধে নামিয়ে দেওয়া, এরকম পরিস্থিতি তৈরি হয়নি কোনো রাজ্যে বা কোনো কেন্দ্রেও কখনো। তো যার ফলে এখন
মাননীয় মুখ্যমন্ত্রী এই জিনিসটা তৈরি করতে চাইছেন একটা একটা মানে পরিবেশ তৈরি করার জন্য, যে বাংলার উপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষা বললে অত্যাচার হচ্ছে, বাংলার যারা কর্মচারী তাদের উপর অত্যাচার হচ্ছে, এবং বাংলার মানুষকে আমি রক্ষা করব, বাংলা ভাষীদের আমি রক্ষা করব, সঙ্গে সঙ্গে কিন্তু পেছনে যেটা রয়েছে বাংলাদেশিদেরও রক্ষা করব, যেটা বলছেন না উনি। বাংলা ভাষীদের, বাংলা ভাষাভাষীদের রক্ষা করব, বাংলার কর্মচারীদের রক্ষা করব, বাংলাদেশিদের রক্ষা করব। কিন্তু যেটা করব না সেটা হচ্ছে যে তিনি যেটা করা ওনার উচিত নয়, তিনি কিন্তু সেইটা করার জন্যে মৌখিক ভাবে বলছেন, কখনো লিখিত আকারে বলছেন। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, কোনো সাংবাদিক তাকে প্রশ্ন করুন যে আপনি যেটা বলছেন সেটা লিখিত আকারে ইলেকশন কমিশনের কাছে দিন না, যে আপনি বলুন যে আপনার অর্ডার আমরা শুনবো না, মানবো না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী সেইটা যদি দেন, তাহলে কোন জায়গায় গিয়ে পরিস্থিতি দাঁড়াবে সেটা কিন্তু দেখার। তার কারণ এটা মুখে বলে দিলে তার কোনো কিন্তু অফিসিয়াল কোনো মানে গ্রহণযোগ্যতা থাকে না। একটা কোনো রাজনৈতিক বক্তব্য রাখলাম যেখানে যা খুশি বলে দেওয়া যায়, কিন্তু লিখিত বলতে গেলে তখন এখন মুশকিলটা যেটা পড়া হয়েছে, শাঁখের করাত হচ্ছে আপনার এই মুখ্য সচিব, যিনি সামরাকি না কুলরাকি মাননীয় মুখ্যমন্ত্রীকে রাখবেন, কথা শুনে চলবেন, নাকি না ইলেকশন কমিশনের কথা শুনে চলবেন। কারণ তার নিজের চাকরি এবং তার জীবন জীবিকাও কিন্তু এর মধ্যে যুক্ত রয়েছে। সুতরাং সেটা দেখার যে আগামীকাল বেলা 3টের মধ্যে তিনি এই কমপ্লায়েন্স করে মানে ইলেকশন কমিশনের অর্ডারটা মান্যতা দিয়ে কি কমপ্লায়েন্স দিল্লিতে পাঠাচ্ছেন সেটা দেখার। একদম 15 ঘন্টা, আবারও বলছি, আমাদের এটি রাত 12টার পরে পাবলিশড হবে, থাকছে 15 ঘন্টার সময়। আর এখন থেকে যদি আমরা ধরি তাহলে 19 ঘন্টার সময়। কি হবে, মনোজ পন্থ কি ব্যবস্থা নেবেন, নাকি মুখ্যমন্ত্রী সর্বোচ্চ সুরক্ষায় ভরসা রাখবেন? নজর আমরা সেদিকে রাখবো। সেই সঙ্গে আগামী 11 তারিখে তো এটা চলছে, 12 এবং 13 তারিখ সুপ্রিম কোর্টে কিন্তু আবারও সেই এসআইআর নিয়ে মামলা রয়েছে সমগ্র বিরোধীদের। সেখানে সুপ্রিম কোর্ট কি বলে সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে। অর্থাৎ এই যে সপ্তাহের শুরুটা, এটা কিন্তু মনে হয় আমাদের এই এই এসআইআর নিয়েই, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ যে রিভিশন চলছে, এটা নিয়েই আমাদের হয়তো অনুষ্ঠান করে যেতেই হবে। ধন্যবাদ চন্দ্রশেখর দা, ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, নমস্কার।